দেখো তাহলে আজকে হলো আদর্শ দিবস। আদর্শ দিবসকে প্রধান বিজ্ঞান আদর্শ দিবস। নয় নয় পৃষ্ঠা। আদর্শ দিবসের প্রধানত জড়বস্তু জড়বস্তুর আমার ভিন্ন নাম আছে, যেমন সেল ইনফিউশন, আরেকটা নাম হলো অ্যাডজাস্টিভ পদার্থ। এটা ভিন্ন নাম, এই নামগুলো মনে রাখবে। পরীক্ষার সময় ভিন্ন নামগুলো আসে। এটা হলো প্রশস্ত সজীব বস্তু, প্রশস্ত সজীব বস্তু, বা এটাকে বলা হয় প্রোটোপ্লাজম। অন্য বইয়ে এই ভিন্ন নামটা আছে, এই জন্য অন্য বইয়ের এটা একটু নোট করতে হবে যে সেল ইনফিউশন আর গ্যাস্ট্রিক অন্য বইয়ে যেহেতু আছে, এই কারণে এটা একটু বই লিখে নিতে হবে। হ্যাঁ বলো। এটা সেল ইনফিউশন, ডিসেন্টটা হলো অ্যালগাস্টিক সাবস্টেন্স। একসাথে না, এই থেকে একটু দূরে দুটো শব্দ আর কি, দুটো অ্যালগাস্টিক সাবস্টেন্স। তাহলে এখন এই জল বস্তু আবার এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় কোষপ্রাচী, আর একটা প্রশস্ত নির্জীব বস্তু। জড় বস্তু বলতে আসলে কি বুঝি আমরা, বলতে পারবা? যাদের জীবন নেই। কিভাবে বোঝা যায় যে ওর জীবন নাই? উদ্ভিদের তো আমাদের মতো অঙ্গাণু নাই, কিন্তু উদ্ভিদের জীবন আছে। ওদের জীবন আছে, তাই না? ব্যাকটেরিয়ারও জীবন আছে, ঠিক না? তাহলে ওদের যে জীবন আছে এটা কিভাবে বোঝা যায়? বৈজ্ঞানিকরা কিভাবে বোঝা যায়? কিভাবে বোঝা যায়? বৈজ্ঞানিক কিভাবে বোঝে? ওই যে একটা রিলসে দেখলাম যে মানে একজন আর কি অসুস্থ, তো এই অসুস্থ এখন হচ্ছে যে অসুস্থ থাকাতে ডাক্তার আসছে, ডাক্তার তাড়াতাড়ি আসছে, স্টেথোস্কোপ এখানে দিয়ে আছে ডাক্তারের। দেখেন তো ডাক্তার সাহেব, মানে অজ্ঞান হয়ে গেছে, আমার কি অবস্থা, সবাই কান্নাকাটি করছে। তো ডাক্তারের কানে এটা দিতে ভুলে গেছে, মানে এখানে ঝুলানো যে অবস্থায় এটা দেখছে, দেখে দেখে ডাক্তার সাহেব বলছে যে মারা গেছে। এই কথা বলেছে, এই কথা শুনে একজন সুস্থ মানুষ হার্ট ফেল করে মরে গেছে। এখন ও মনে করে চলে যাচ্ছে, তখন হঠাৎ করে মনে করছে আরে আমার তো এইখানে, তখন আবার কানে যেতে বলছে দাঁড়ান 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 আমি আরেকবার একটু দেখি। এবার দেখে দেখে হচ্ছে কি যে এ তো বাঁচিয়ে আছে, আর তখন সবাই ডাক্তারকে মারা দিচ্ছে যে হচ্ছে এটা দেখা, এটা কি তখন এটা মরে গেছে। তো ডাক্তার মরে গেল না, মানে ডাক্তার ভুল বলে হার্ট ফেল করে মরে গেছে। তো তাহলে মানুষের ক্ষেত্রে হার্টবিট দেখেও বলছে যে হচ্ছে বেঁচে আছে বা মরে গেছে। আসলে বৈজ্ঞানিকরা তোমার হচ্ছে যে জীবনের সংজ্ঞা যেভাবে দিয়েছে, আসলে জীবন বা জীবনী শক্তি এটা 100% সংজ্ঞা আসলে হয়নি। যেমন ধরো যে কথাবার্তা একটা যৌগের মধ্যে জীবন নাই, সেটা কার্বন যৌগ হোক আর যাই হোক, ওর মধ্যে কোনো জীবন নাই, কিন্তু একটা ব্যাকটেরিয়ার মধ্যে জীবন আছে। তো এই জীবনটা আসলে কি,
এইটা 100% কনফার্ম ভাবে বৈজ্ঞানিকরা জানতে পারেনি, তবে হচ্ছে যে বৈজ্ঞানিক একটা ধারণা দিয়েছে যে কারোর মধ্যে যদি স্বতঃস্ফূর্ত ক্রিয়া বিক্রিয়া ঘটে, কারোর মধ্যে যদি স্বতঃস্ফূর্ত ক্রিয়া বিক্রিয়া ঘটে, তাহলে বুঝবো যে ওর জীবন আছে। স্বতঃস্ফূর্ত হতে হবে, কেউ পড়ায় দিল সেটা না। যেমন আমি সুইচ টিপলাম, ফ্যান ঘুরছে, এটা হবে না। সুইচ টিপবো না, একাই ফ্যান ঘুরবে, তাহলে জীবন আছে। বুঝতে পারছো? এই কঙ্কালটা, এটা মরা, এর কোনো জীবন নাই। কিন্তু এ যদি একা একা লাফালাফি করে, যেরকম ড্যান্স দিতে শুরু করে, তাহলে আমার বুঝবো যে এর মধ্যে জীবন, মানে আত্মা ঢুকে গেছে, তাই না? বলে না আত্মা ঢুকে, আহত হয় না, আহত, হ্যাঁ, তা আত্মা ঢুকে গেছে এর মধ্যে। তখন তো আমরা এখানে বসে থাকতে পারবো না, তাই না? আমরা ভয় পালাবো যে এর মধ্যে জীবন চলে আসছে, ঠিক আছে, ভয় পাবো। তো জীবন হলো স্বতঃস্ফূর্ত ক্রিয়া বিক্রিয়া, বুঝছো? স্বতঃস্ফূর্ত ক্রিয়া বিক্রিয়া যদি ঘটে কারোর মধ্যে, তাহলে এটা জীবন আছে বলে ধরে নেওয়া হয়। বুঝতে পারছো? এই তো তাহলে হচ্ছে যে জীবনের ব্যাপারটা বললাম, স্বতঃস্ফূর্ত ক্রিয়া বিক্রিয়া হলো জীবন। এখন কোষ প্রাচীর আছে উদ্ভিদের, কোষের বাইরে, ওই কোষ প্রাচীরের মধ্যে কোনো স্বতঃস্ফূর্ত ক্রিয়া বিক্রিয়া ঘটে না, তাই ওটাকে বলা হয় জড় বস্তুর মধ্যে ধরা হয়। আবার কোষের ভিতরেও কিছু নির্জীব বস্তু আছে যার মধ্যে কোনো ক্রিয়া বিক্রিয়া ঘটে না, তাহলে ওরা হলো নির্জীব, জীবন নাই। এখন এই কোষের নির্জীব বস্তু আবার কয়েক ধরনের, কয়েক রকমের। যেমন এরা হলো 3 রকমের হতে পারে। এটা মনে রাখবে এইভাবে, মনে রাখার জন্য এই ছন্দ টেকনিক মনে রাখতে হবে। সেটা হলো বসনী, মানে তুমি কোথাও গেছো, যে বসনী আর কি। তো পথে কি হয়? বজ্র পদার্থ। পথে হলো বজ্র পদার্থ, পথে হলো বজ্র পদার্থ। জ্যোতিষতে হলো সঞ্চিত পদার্থ, সঞ্চিত পদার্থ। নিতে হলো মিশ্রিত পদার্থ, মিশ্রিত মিশ্রিত পদার্থ। এখন বজ্র পদার্থ এরা কারা কারা, যাদের মধ্যে জীবন নাই? এটা মনে রাখার জন্য এভাবে মনে রাখতে পারো যে 8টি নামে একটা জায়গা, 8টি গেলে পরে আজু নামে একটা ছেলে জানতে পারবে। 8টি গেলে আজু খবর পাবে। প্রত্যেকটা প্রথম অক্ষর এ দেখো এক একটা শব্দ হবে, যেমন আর, আরে হচ্ছে রেজি, টিতে হলো টেলি, টেলি, গতে হলো গান, লতে হলো ল্যাটেক্স, ল্যাটেক্স। তারপরে এতে হলো অ্যালকালিট, 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 অ্যালকালিট। আর জেট হলো জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড। আর ইউ হলো উদাইতে, উদাইতে। আর খবর পাবে হলো, এখানে লিখি, খবর পাবে হলো খনিজ পদার্থ, খনিজ পদার্থ, খবর পাবে হলো খনিজ পদার্থ। খনিজ পদার্থ 2 রকমের হতে পারে, এটা মনে রাখবো। একটা হলো ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, কার্বনেট। আর তার মানে ক্যালসিয়াম কার্বনেট এটা। আর হলো ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম অক্সালেট, অক্সালেট, ক্যালসিয়াম অক্সালেট। গরম লাগছে? এসে গুলি আমার আছে, ঠান্ডা করে। ঠান্ডা করে। ক্যালসিয়াম অক্সালেট, এটা হলো ক্যালসিয়াম অক্সালেট।
ক্যালসিয়াম অক্সালেট। এরপর দেখো সঞ্চিত পদার্থ আর মিশ্রিত পদার্থ, এই দুইটা। সঞ্চিত পদার্থ এটা মনে রাখবা, পলক নামে একটা সেলের নাম মনে রাখবা। পলক, সেলটার নাম কি? পলক। পলক নামে একটা সেলের নাম। পলক নামে তোমাদের কোনো বন্ধু থাকলে তার নাম মনে রাখলে হবে। তাহলে প্রোটিন, প্রোটিন হতে হলো লিপিড, আর কতে হলো কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট। নিশ্চিত পদার্থ দেখো, এটা মনে রাখবো একটা কলমের নাম H-পেন, কলমের নাম মনে রাখবো। হ্যাঁ, H এর হলো হরমোন, হরমোন H-পেন। P তে হলো পিগমেন্ট, পিগমেন্ট। E তে হলো এনজাইম, এনজাইম। আর N এ হলো নেকটার, নেকটার মানে মধু বোঝায়। আচ্ছা, এখন দেখো যে বজ্র পদার্থ মানে কি? রাসায়নিক ক্রিয়াবিক্রিয়ার মাধ্যমে যেগুলা তৈরি হয়, রাসায়নিক ক্রিয়াবিক্রিয়ার মাধ্যমে কিছু বজ্র পদার্থ তৈরি হয়, মানে যেগুলা অদরকারি পদার্থ তৈরি হয়, কোষের মধ্যে তৈরি হয়। তো সেগুলোর মধ্যে কোনো ক্রিয়াবিক্রিয়া ঘটে না, তো সেইটাই হলো বজ্র পদার্থ। আবার কিছু উদ্ভিদ কিছু খাবার সঞ্চয় করে রাখে, যেটা পরে কাজে লাগানো যাবে, এরকম এটা বলে সঞ্চিত পদার্থ। তাহলে প্রোটিন, লিপিড মানে কি? তেল চর্বি। প্রোটিন মানে কি বলতো? প্রোটিন, প্রোটিনের আরেকটা বাংলা কি? আমিষ। আমিষ, আমিষের আবার আরেকটা বাংলা আছে, কি বলতো এটা? আমিষের আরেকটা বাংলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমিষের আরেকটা বাংলা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো? সবচেয়ে গুরুত্বপূর্ণ আমিষ। ও আচ্ছা, তাহলে হচ্ছে যে প্রোটিন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এর আসল বাংলা এটা। হ্যাঁ, আচ্ছা, লিপিড মানে কি? তেল চর্বি, এটা তো জানো। কার্বোহাইড্রেটও জানো, তাই না? আটা, গম, যত খাদ্য খাওয়ার, সবজি জাতীয় খাদ্য খাওয়ার, এরা সবাই কিন্তু কার্বোহাইড্রেট। আর মিশ্রিত পদার্থ মধ্যে হরমোন। হরমোন কি বলতো? হরমোন আর এনজাইম এই দুটোর মধ্যে কি পার্থক্য? হরমোন আর এনজাইম এই দুটোর মধ্যে কি পার্থক্য? ঠিক আছে, এনজাইম ক্রিয়াবিক্রিয়া করতে সাহায্য করে। হ্যাঁ, বলো। এনজাইমের দ্বারা ক্রিয়াবিক্রিয়া সংঘটিত হয়। এনজাইমের দ্বারা ক্রিয়াবিক্রিয়া সংঘটিত হয়। হরমোন, হরমোনের কাজ ক্রিয়াবিক্রিয়া হরমোনেরই তো হয়। আর এনজাইমে সাহায্য করে। কাছাকাছি। সুন্দর। যে দেখো যে মূলত যে হরমোন আসলে বসের মতো কাজ করে, এনজাইম হলো কর্মচারীর মতো কাজ করে। হরমোন যে এনজাইমকে যদি গুঁতা দেয়, তখন এনজাইম নিঃসরণ হবে এবং এনজাইম তার কাজ চালাবে। এনজাইম কি কাজ করবে? কোন একটা বিক্রিয়াকে ত্বরান্বিত করবে। ত্বরান্বিত মানে কি? হয় বাড়িয়ে দিবে আর না হলে কমিয়ে দিবে, এটাকে বলে ত্বরান্বিত করা। দুটোই হতে পারে, বাড়াই দিতে পারে, কমিয়ে দিতে পারে। যে যেমন দেখা যায় যে ধরো যে বিয়ের অনেক সময় ঘটকালি যারা করে, তারা কিন্তু বিয়ে করানোর জন্য কিন্তু বিক্রিয়াটা বাড়াই দেয়। মানে এমন ভাবে বলে যে ধরো কথার কথা, কোনো মেয়ের কাছে গেল, তখন বললো এই ছেলেটার জন্য অনেক বাবার আর কি বিয়ের জন্য ব্যস্ত হয়ে গেছে, আমি শুধুমাত্র আপনার সাথে আমার ভালো সম্পর্ক, আপনাকে আমার ভালো লাগছে, এটা কিন্তু পাম দিচ্ছে, বুঝছো? তো এই জন্য আমি হচ্ছে আপনার মেয়ের জন্য আমি এটা ইয়ে করে রাখছি আর কি। তখন যদি মেয়ের বাবা বলে যে আচ্ছা ছেলেটার খোঁজ খবর নিয়ে বেশি দেরি করলেন না, বেশি খোঁজ খবর নিয়ে দেরি করলে অন্য কোথাও বিয়ে হয়ে যাবে। আর সবচেয়ে বড় বিষয় যে ওই ছেলেটার যে দাদা, ছেলেটার দাদা হচ্ছে
হজে যাবে, তো তাই হজের আগেই শুভ কাজটা শেষ করতে যাচ্ছে। এর মানে কি, তখন তাড়াতাড়ি যেন বিয়েটা হয়ে যায়। আর বিয়েটা হলে ওই ঘটক কি টাকা পয়সা পাবে, এটা। আবার ধরো যে অন্য কোথাও থেকে প্রস্তাব পেল যে ওই ছেলেটাকে যদি বিয়ের আমার মেয়ের সাথে বিয়ে করতে হয় তাহলে তোমাকে আমি 100 টাকা দেবো, তখন ওটা আবার নেগেটিভ করে দেয় এরকম। তাহলে দুটোই কিন্তু পারে। যেমন একটা কাহিনী আছে, একটা ছেলে তার বিয়ে হলো, তো মেয়ের বাবা দেখা করতে বলছে যে মেয়েটা খুব বড় লোক, তো দেখা করতে বলছে। তখন ছেলেটা চিন্তা করছে আমি একা যাবো, আমার একটা বন্ধুকে সাথে নিয়ে যায়, তাহলে ও একটু আমার প্রশংসা করবে, তাহলে হচ্ছে বিয়েটা হবে। মেয়েরা অনেক বড় লোক যেত, বিয়েটা ছেলেটা চাচ্ছে হোক যেন। তোর এক বন্ধু বলছে শোন, তুই হলো আমার সাথে যাবি, তো তোর কাজ হবে আমার একটু প্রশংসা করা, যাতে করে মেয়ের বাবা খুশি হয়ে যায়, তাহলে বিয়েটা হবে আর কি। তো তুই একটু আমার প্রশংসা করবি, বুঝছিস? তাহলে তুই কোনো চিন্তা করিস না, আমি তোর এমন প্রশংসা করবো যে তোকে বিয়ে দিতে মানে কি দেখবি যে কাল বসে তোর বিয়ে হয়ে গেছে এই জায়গায়। তো বলছে, ঠিক আছে তুই কিসে। এখন যাওয়ার পরে এখন মেয়ের বাবা ছেলেকে বলছে বাবা কি কোনো চাকরি টাকরি করো? তো তখন ছেলেটা বলছে করি আর আসলে। আর ওর বন্ধু বলছে আর এই ছোট করে মানে তুই না বিশাল বড় চাকরি করিস, তোর না 5 লাখ টাকা বেতন। তো মানে এত বেশি বাড়াই বলছে যেটা সন্দেহ হওয়ার মতো। এখন ওর সামনে আর বলতে পারতেন না যে এত বাড়াই বলিস না। তারপরে তখন বলছে যে বাবাদের কি ঢাকাতে কোনো বাড়ি টাড়ি আছে? বলছে আছে একটা ছোটখাটো। আর না ছোটখাটো অনেক, তোদের না 4-4টা বাড়ি, কোনো বাড়ি তো 10 টাকার নিচে না। তো মেয়েটার বাবা একটু অবাক হচ্ছে যে এত বড় লোক, হ্যাঁ, যে তো দেখছি আমার থেকেও বড় লোক, হ্যাঁ, কিন্তু সন্দেহ হচ্ছে একটু একটু। তখন ওই ছেলেটা বুঝতে পারছে যে মেয়েটার বাবা সন্দেহ করছে। তখন ছেলেটা একটু কাশি দিছে, মানে ওকে থামানোর জন্য, এত প্রশংসা করিস না, এই যে একটু কাশি দিছে। মেয়ের বাবা বলছে বাবা তোমার কি কাশি দিছে? তখন বলছে না তেমন কিছু না। আর এখানেও বাড়াই বলছে তেমন কিছু না, মানে তোমরা কাজটা রক্ষা হয়ে গেছে, তাহলে আর বিয়ে হবে? তাহলে বিক্রিয়া কি নেগেটিভ হয়ে গেল, বিক্রিয়া কিন্তু নেগেটিভ হয়ে গেছে। তারপর ওটা ইঞ্জিন, তারপর ওটা কিন্তু ইঞ্জিনের মতো কাজ করছে। তাহলে বিক্রিয়াকে বাড়াইতে পারে, বিক্রিয়াকে কমাইতে পারে, এটা ইঞ্জিনের কাজ, ঠিক আছে? তাহলে হরমোন হলো ওই এনজাইমগুলোকে নিঃসরণ করতে, কাজ করতে সাহায্য করে। হরমোন হলো বস হিসেবে কাজ করে, বুঝতে পারছো? হরমোন হলো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে বের হয়, আর এনজাইম বের হয় বহিঃক্ষরা গ্রন্থি থেকে। অন্তঃক্ষরা গ্রন্থি মানে কি, যে গ্রন্থির রস সরাসরি রক্তের মধ্যে মিশে যায়। এখানে ধরো গ্রন্থি আছে, এখানে হলো অন্তঃক্ষরা গ্রন্থি। যে গ্রন্থির রস অন্তরের মধ্যে মানে ভিতরে, রক্ত বলতে আমাদের অন্তঃকোষীয় তরল রক্ত, তার মানে ভিতরের দিকে যদি হচ্ছে পাঠাই তাহলে এটা অন্তঃক্ষরা, মানে ভিতরে ক্ষরণ করছে। আর বহিঃক্ষরা মানে কি, যেটা রক্তের মধ্যে না, অন্য কোনো অর্গানে, যেমন আমরা জানি লিভার আছে না, লিভারে যে পিত্ত থলি আছে, তাই না? এখানে পিত্তথলি কিন্তু ডাইরেক্ট ডিউডেনামের মধ্যে ক্ষরণ করতেছে, ডিউডেনামের মধ্যে ক্ষরণ করছে। এটা কিন্তু রক্তের মধ্যে করছে না, অন্য আরেকটা অর্গানে করছে। রক্তের মধ্যে করলে রক্ত হলো আমাদের ভিতরে অভ্যন্তরীণ তরল, কাজে এটা তা তো করছে না, তাই এটার নাম বহিঃক্ষরা। তাই এর নাম কি? বহিঃক্ষরা। তাহলে হরমোন নিঃসরণ হয় অন্তঃক্ষরা থেকে, এনজাইম নিঃসরণ হয় বহিঃক্ষরা থেকে, বুঝতে পেরেছো? এই পিগমেন্ট মানে রঞ্জক কণিকা, পিগমেন্ট মানে বিভিন্ন বর্ণকণিকা রঞ্জক। তাহলে এই হচ্ছে কোষত্ব নীতির বস্তুর মধ্যে। এখানে একটা বিষয় মনে রাখবা, প্রাণী বিজ্ঞানের ক্ষেত্রে যে জড় বস্তু আরেকটা নাম আছে মেটাপ্লাস্টিক পদার্থ। প্রাণী বিজ্ঞানের আমার লেখা বই আছে অবশ্য, হ্যাঁ, আমার লেখা বই এটা আছে। প্রাণী কোষের বজ্র পদার্থ যেটা, জড় বস্তু যেটা প্রাণী কোষে, প্রাণী কোষের ক্ষেত্রে বজ্র পদার্থের নাম হলো প্রাণী কোষের ক্ষেত্রে মেটাপ্লাস্টিক পদার্থ। মেটাপ্লাস্টিক পদার্থ, মেটাপ্লাস্টিক পদার্থ, এটা প্রাণী কোষে, প্রাণী কোষে, হ্যাঁ। তাহলে এই অংশটা শেষ। এবার আমরা হচ্ছে যে কোষস্থ সজীব বস্তু এটা দেখব। শেষ। এখন দেখো কোষস্থ সজীব বস্তু। কোষস্থ সজীব বস্তু এটা আবার প্রধানত দুই রকম। একটা হলো কোষঝিল্লি। কোষঝিল্লি কিন্তু বিভিন্ন ক্রিয়াবিদ্যা করে, কোষঝিল্লির মধ্যে বিভিন্ন ক্রিয়াবিদ্যা করে, তাই এটা কিন্তু
আমরা সহজে বুঝতে পারবো। আরেকটা হলো পরিচিতি, আরেকটা হলো সাইটোপ্লাজম। এখন এই সাইটোপ্লাজমের আবার দুইটা অংশ আছে। সাইটোপ্লাজমের দুইটা অংশ আছে, একটাকে বলা হয় সাইটোমাত্রিকা, সাইটোমাত্রিকা, সাইটোমাত্রিকা বা এর নাম সাইটোসল। সাইটোসল ভিডিও নামগুলো মনে রাখবো, হ্যাঁ, সাইটোসল। এর নাম হায়ালোপ্লাজম, হায়ালোপ্লাজম, এর নাম হলো হায়ালোপ্লাজম। আরেকটা হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, প্লাজমীয় অঙ্গাণু, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তো পরীক্ষায় আসে তো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এখান থেকে। স্যার বিভিন্ন অঙ্গাণু দেওয়া আছে। হ্যাঁ, বলো কি? এখানে বিভিন্ন অঙ্গাণু দেওয়া আছে। সাইটোপ্লাজম, বিভিন্ন অঙ্গাণু আর সাইটোপ্লাজম একই কথা। একই কথা যেহেতু শিখতে দেখি, এটাও লিখবি। কোন হলো সাইটোপ্লাজম অঙ্গাণু আছে, হ্যাঁ, বিভিন্ন অঙ্গাণু। এখন এটা তিন রকমের হয়। একটা হলো দ্বিপদ্মাযুক্ত কোষীয় অঙ্গাণু, একটা হলো দ্বিপদ্মাযুক্ত কোষীয় অঙ্গাণু, কোষীয় অঙ্গাণু। আরেকটা হচ্ছে, হ্যাঁ বলো, হ্যাঁ হায়ালোপ্লাজম, কয়লায় আকার, বর্ধিত ম। আরেকটা হলো একপদ্মাযুক্ত কোষীয় অঙ্গাণু, একপদ্মাযুক্ত কোষীয় অঙ্গাণু। আরেকটা হচ্ছে পদ্মাবিহীন, পদ্মাবিহীন কোষীয় অঙ্গাণু। পদ্মাবিহীন কোষীয় অঙ্গাণু। এই তিন রকমের বইয়ে তিন রকমের ভাবে নাই, তাই না? ঝিল্লিবদ্ধ আর ঝিল্লিবিহীন আছে। তো বই হলো এই দুটাকে একসাথে তোমার ঝিল্লিবদ্ধ করা হয়েছে, হ্যাঁ, এই দুটাকে একসাথে ঝিল্লিবদ্ধ করা হয়েছে। কিন্তু পরীক্ষায় এইভাবে আসে না। পরীক্ষায় আসে দ্বিপদ্মাযুক্ত কোষীয় অঙ্গাণু নিম্নের কোনটি, একপদ্মাযুক্ত কোষীয় অঙ্গাণু কোনটি। বুঝতে পারছো? তো বইয়ের মতো করে পরীক্ষা আসে না, একটু ভেঙে আসে। এই জন্য একটু লিখে নাও, যেহেতু একটু বিভিন্ন রকম। এখন দেখো দ্বিপদ্মাযুক্ত কোষীয় অঙ্গাণু মনে রাখবা, মানিক নামে একটা সেলের নাম মনে রাখবো, মানিক। মাতে হলো মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, মাতে হলো মাইটোকন্ড্রিয়া। নিতে হলো নিউক্লিয়াস, নিউক্লিয়াস, নিউক্লিয়াস। পথে হলো ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, পথে হলো ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড। ক্লোরোপ্লাস্ট থাক বা প্লাস্টিক থাক, দ্বিপদ্মাযুক্ত কোষীয় অঙ্গাণু। এগুলো দেখো একপদ্মাযুক্ত কোষীয় অঙ্গাণু। একপদ্মাযুক্ত কোষীয় অঙ্গাণু মনে রাখবে এইভাবে, এরা পাগল, এরা পাগল, মনে রাখবে, হ্যাঁ, এরা পাগল। তাহলে এরা পাগলে কি কি হয় দেখো, এই যে এরা, এরা মানে হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ER বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কয়েকটা পাতে হলো পার অক্সিসোম, পার অক্সিসোম, অক্সিসোম, পার অক্সিসোম। গতে হলো গোলজি বডি, গোলজি বডি, গোলজি বডি। আর লতে হলো লাইসোসোম, লতে হলো লাইসোসোম।
লাইসেন্স। এখন পদ্মাবিহীন কুশীলন উপরে লিখি পদ্মাবিহীন কুশীলন, এটা মনে রাখবে এভাবে পদ্মাবিহীন কুশীলন প্রথম মামাই সেরা, প্রথম মামাই সেরা, প্রথম মামাই সেরা। তাহলে প্রথমে কি হয়, প্রোটিওসোম, প্রোটিওসোম মাতে হয় মাইক্রোফিলামেন্ট, বুঝতে পারলে বলো আমাকে। হ্যাঁ, পরের মাতে হলো মাইক্রো টিউবিউল, মাইক্রোফিলামেন্ট। Microtubules, intermediate filament, intermediate filament, সেটি হলো সেন্টিওল বা সেন্ট্রোসোম, সেন্টিওল বা সেন্ট্রোসোম। এবার দেখো যে সে গেল রাতে হলো রাইবোসোম, রাতে হলো রাইবোসোম। কিছু আগে রাখো, এখানে দ্বিপদ্যা এক পদ্মা কিভাবে নাই, হ্যাঁ এটা লিখুন, পরীক্ষা কিভাবে আসে বুঝছো? তোমাদের এখানে যতগুলো ছবি আছে না সবই তোমাদের পড়ার অংশ, তবে একটু দূরের অধ্যায় এগুলো, যতগুলো ছবি দেখছো সব পড়ার। জম আর সোম একই কথা। হ্যাঁ, আসলে এই সব এমনি ছবি হয় কিন্তু কেউ কেউ জম বলে, বুঝছো? এসকে জম বলে। এখান থেকে অনেক কোশ্চেন আসছে অ্যাডমিশনে এবং বোর্ড পরীক্ষায়। হ্যাঁ, এটুকু হয়েছে কি সবার? আচ্ছা, তাহলে পরীক্ষায় এগুলো আসে এইভাবে। বইয়ে যদিও দেওয়া আছে ঝিল্লিবদ্ধ ও ঝিল্লিবিহীন। ঝিল্লিবদ্ধ বলতে এই কয়টা, মানে এক পদ্মা দ্বিপদ্মা যুক্ত, এইটুকু হলো ঝিল্লিবদ্ধ। এই দুটো মিলে
ঝিল্লিবদ্ধ। পরীক্ষায় যদি ঝিল্লিবদ্ধ আসে তাহলে কি এই দুইটা মনে রাখলে হয়ে গেল, তাই না? আলাদা আসলে তো আলাদাই বেশি আসে, আলাদা আসলে তাহলে এইভাবে মনে রাখবে, ঠিক আছে? এই দুইটা মিলে ঝিল্লিবদ্ধ। এরা কোনো ঝিল্লি নাই, মানে আবরণ নাই আর কি, এরা পর্দাবিহীন। তাহলে দেখো দ্বিপর্দাযুক্ত মানিক কোণের উপর এক পর্দাযুক্ত এরা পাবো, এরা হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তো আমরা জানি কি কোনটা, জানি তো? তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম জানো এটা। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নামকরণ কেন হয়েছে মনে আছে? কেন এর নাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হলো? কি কারণে এর নাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়েছে? দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাম হয়েছে এই কারণে যে ওরা একটা কোষের মধ্যে যদি নিউক্লিয়াস থাকে, তো নিউক্লিয়াসের কাছাকাছি তো এটা এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নামটা হয়েছে, তাই না? নিউক্লিয়াসের কাছাকাছি জায়গাতে। তো আমরা জানি কোষের বাইরের দিকে সাইটোপ্লাজম যে আছে, সাইটোপ্লাজমের বাইরের দিকটা অধিক ঘন হয়, সেটা খুব ঘন বাইরের দিকটা, আর ভিতরের দিকটা অল্প ঘন, মানে প্রোটোপ্লাজম অল্প ভিতরের দিকটা। তো বাইরের যে অধিক ঘন এটার নাম হলো অ্যাক্টোপ্লাজম। অ্যাক্টো মানে বাইরে, প্লাজম মানে সাইটোপ্লাজম, এর নাম হলো অ্যাক্টোপ্লাজম। আর ভিতরে কোন কোন অঞ্চলকে বলা হয় এন্ডোপ্লাজম। এন্ডোপ্লাজম ভিতরে কোন কোন অঞ্চলকে বলা হয় এন্ডোপ্লাজম। এখন এন্ডোপ্লাজমে যদি কিছু থাকে, এন্ডোপ্লাজমে যদি কিছু থাকে তার নাম হয় এন্ডোপ্লাজমিক। যেমন ধরো আমরা বাংলাদেশে থাকি তাই বলি বাংলাদেশি, হ্যাঁ? তাহলে এন্ডোপ্লাজমে কিছু থাকে তার নাম হয় এন্ডোপ্লাজমিক। রেটিকুলাম নাম কেন হলো? রেটি মানে জালিকাকার, এরা জালের মতো না, তাই এর নাম রেটি। কুলাম মানে ছোট, তাহলে খুব ছোট জালের মতো গঠন, এটাই হলো রেটিকুলাম। তাহলে এন্ডোপ্লাজমিক থাকে তাই, আর রেটি মানে হলো জালিকাকার, কুলাম মানে ছোট, কুলাম মানে ছোট 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 জালের মতো গঠন, এটাই হলো এন্ডোপ্লাজমিক, এভাবে নাম হচ্ছে। আচ্ছা, পারঅক্সিসোম নাম কেন হলো? পারঅক্সিসোম নাম হয়েছে এই কারণে যে এরা হলো একক পর্দাযুক্ত একটি কোষীয় অঙ্গাণু। একক পর্দা মানে একটাই পর্দা বাইরে যুক্ত কোষীয় অঙ্গাণু, যাদের মধ্যে এমন এনজাইম আছে যারা হাইড্রোজেন পারঅক্সাইডকে জারণ ঘটাতে পারে। পারঅক্সিসোম, পার মানে হাইড্রোজেন পারঅক্সাইড, পারঅক্সিসোম। অক্সি মানে কি? অক্সিডেশন, অক্সিসোম বলছে না, সংযোগ। এই যে অক্সি, অক্সি মানে কি? অক্সিডেশন। ঠান্ডা আছে? অক্সি মানে অক্সিডেশন। এখন ঠান্ডা লাগছে না গরম? রাতে কে পরে বসে? আচ্ছা, এরপরে কিন্তু তোমরা এইবারে বুঝবে। আচ্ছা, ওই কথা জানে না। আচ্ছা এরপরে তোমরা ওই পাশে ওদের যেহেতু গরম বেশি লাগছে, তাহলে হচ্ছে পারঅক্সিসোম মানে অক্সি মানে অক্সিডেশন মানে জারণ, পার মানে হাইড্রোজেন পারঅক্সাইড। তাহলে যে বস্তুটা হাইড্রোজেন পারঅক্সাইডকে জারণ ঘটায় মানে ভেঙে ফেলে তার নাম হলো পারঅক্সিসোম। গোলজি বডি তো চিনোই, ক্যামিলো গোলজি। লাইসোসোম যে বস্তুটা লাইসিস করে মানে বিগলন ঘটায় তার নাম লাইসোসোম। প্রোটিওসোম নাম কেন হলো? এই যে সোম, সোম মানে বস্তু যারা প্রোটিনকে ভেঙে ফেলতে পারে তাদের নাম হলো প্রোটিওসোম। মাইক্রোফিলামেন্ট, মাইক্রো মানে ছোট বোঝায়, ফিলামেন্ট মানে সুতার মতো বোঝায়। মাইক্রোটিউবুলস, টিউব মানে নল, টুলস মানে ছোট, তার মানে কি? খুব ছোট নলের মতো গঠন, খুব ছোট নলের মতো গঠন। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট মানে মাঝারি ধরনের সুতার মতো গঠন। ধরো মাইক্রো ফিলামেন্ট একটা সুতা, এরকম ধর একটা সুতার মতো গঠন, একটু মোটা সুতা। আর যখন হচ্ছে টিউবুলস হচ্ছে তখন টিউবের মতো, এরকম টিউবের মতো, এরকম টিউবের মতো। আর এখানে ইন্টারমিডিয়েট মানে একটা মাঝারি সুতা, মানে দুটার মাঝামাঝি একটা সাইজ, এটাকে বলে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এই তিনটে জিনিসে কিন্তু কোষীয় কঙ্কাল হয়, এই তিনটে জিনিসে কোষীয় কঙ্কাল। কোষের মধ্যে যে কঙ্কাল থাকে, কঙ্কাল মানে কি? যে প্রোটিন ইউনিট সুতা যারা কোষীয় কণাকে ধরে রাখে তাকে বলে কোষীয় কঙ্কাল, তাদেরকে বলা হয় কোষীয় কঙ্কাল, কোষীয় কঙ্কাল। সেন্ট্রিওল তো জানোই, সেন্টারে থাকে প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছে থাকে। রাইবোজোম তো জানোই, রাইবো মানে হলো আরএনএ, সোম মানে বস্তু। তারা হচ্ছে যে বস্তু বলতে এটা প্রোটিন, যে প্রোটিনটা আরএনএ এর সাথে লেগে থাকে তাকে বলা হয় রাইবোসোম। এগুলো বিস্তারিত আমরা পরে আলোচনা করব। তাহলে এখান থেকে দেখো বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশনে কি কি আসছে। যেমন দেখো যশোর বোর্ড এবং ঢাকা বোর্ডে বজ্র পদার্থ নয় কোনটি এটা আসছিল। যশোর বোর্ড এবং ঢাকা
বোর্ড বলছি, এটা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটি 23 সালে আসছিল। বজ্র পদার্থ নিম্নের কোনটি? এরপরে আবার দেখো যে জাহাঙ্গীরনগর এবং ঢাকা ইউনিভার্সিটিতে নিঃসৃত পদার্থ নিম্নের কোনটি, এটা আসছিল। হ্যাঁ, সাল ওই 23 সালে আসছিল। এরপরে দেখো দ্বিপদ্রযুক্ত কোষীয় অঙ্গাণু নিম্নের কোনটি, এটা আসছিল মেডিকেল 1 সালে, অনেক আগে। দ্বিপদ্রযুক্ত কোষীয় অঙ্গাণু কোনটি? দ্বিপদ্রযুক্ত কোষীয় অঙ্গাণু, দ্বিপদ্রযুক্ত কোষীয় অঙ্গাণু কোনটি, এটা মেডিকেল 1 সালে। তারপর হলো ঝিল্লিবিহীন কোষীয় অঙ্গাণু কোনটি, মেডিকেল 18 সালে। ঝিল্লিবিহীন কোষীয় অঙ্গাণু কোনটি, মানে যাদের কোনো আবরণ নাই, এটা কোনটি, এটা আসলে মেডিকেল 18 সালে। অবশ্য বরিশাল বোর্ডেও এই একই কোশ্চেন আসছিল, বরিশাল বোর্ডেও একই কোশ্চেন আসছিল। তাহলে আমরা যদি দুই একটা সারমর্ম বলি, তাহলে আমরা কি কি জানলাম? যে একটা আদর্শ উদ্ভিদ কোষী প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। প্রথমত হলো জড়বস্তু, যার মধ্যে কোনো ক্রিয়া ঘটে না। জড়বস্তুর মধ্যে কোষ প্রাচীর আছে, তাই না? এবং কোষের ভিতরে কিছু নির্জীব বস্তু আছে, কোষ তাদের বলে কোষস্থ নির্জীব বস্তু। ওই নির্জীব বস্তুর মধ্যে আমরা দেখলাম যে বসনি দিয়ে মনে রাখবো, বসনি, তাই না? বজ্র পদার্থ, সঞ্চিত পদার্থ, নিঃসৃত পদার্থ, বসনি। আর এদিকে আমরা প্রোটোপ্লাজমের মধ্যে পেলাম কি, যে কোষীয় সজীব বস্তু, এর মধ্যে কি ক্রিয়া ঘটে, সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম আবার দুই রকমের, একটা হলো সাইটোমাতৃকা, মানে কোষের মধ্যে যে মাথার মতো কাজ করে, মায়ের মতো কাজ করে, কোষীয় অঙ্গকে ধরে রাখে, তাকে বলে সাইটোমাতৃকা। সাইটোসল, সাইটো মানে কোষ, সল মানে তরল। হায়ালোপ্লাজম, হায়ালিন মানে হলো স্বচ্ছ, এই তরলটা স্বচ্ছ ধরনের। আর অঙ্গাণু, বিভিন্ন অঙ্গাণু বা সাইটোপ্লাজম অঙ্গাণু, এরা আমরা তিন রকমের পেলাম। একটা হলো দ্বিপদ্রযুক্ত, তাই না? তিনটা পেলাম, মানিক মনে রাখলে মনে থাকবে। এক পদ্মাযুক্ত, এরা পাগল মনে রাখলে মনে থাকবে, এরা পাগল, তাই না? আর পদ্মাবিহীন আমরা মনে রাখবো প্রথম মামাই সেরা, প্রথম মামাই সেরা। তাহলে এইভাবে এটা মনে রাখবো। আগামী দিন তাহলে এইটার উপরে পরীক্ষা, এই যে আদর্শ কোষ, ঠিক আছে? তবে এখান থেকে কিন্তু কিছু জ্ঞানমূলক কোশ্চেন থাকবে, যেমন ধরো সজীব বস্তু কাকে বলে, নির্জীব বস্তু কাকে বলে, এগুলো মানে যেগুলো আমি বলে দিলাম, যে বস্তু সজীব বস্তু কাকে বলে, নির্জীব বস্তু কাকে বলে, এগুলো সংজ্ঞা লিখতে হবে, ঠিক আছে? তাহলে এইটুকু পর্যন্ত আগামী দিন পরীক্ষা থাকবে, যেটুকু হলো আর কি। মানে প্রতিদিন পরীক্ষা তোমরা দিবা, তাহলে প্রতিদিনের পড়া প্রতিদিন হয়ে যাবে। পরীক্ষা তো কিছু হাসতে হবে না, না এই অধ্যায়টা অনেক বড়, বুঝছো? তো এই অধ্যায়টা অনেক বড় হওয়ার কারণে এটা তো আমি যদি অধ্যায় শেষ করে সব ভুলে যাবো। এই অধ্যায়টা বিশাল বড় না, এই জন্য প্রতিদিন পরীক্ষা দিলে যে অধ্যায়গুলো ধরো অনেক অধ্যায় আছে 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা, মানে কিছু অধ্যায় এর পরে অধ্যায়গুলো খুব ছোট, ওগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, 4-5 দিনে শেষ হবে। আর এটা শেষ করতে হচ্ছে 25 ক্লাসের মাধ্যমে, নির্দেশনা দেওয়া আছে 25 ক্লাসে এটা শেষ করতে হবে। 25টা ক্লাস মানে বুঝতে পারছো, 2 মাসের বেশি। এটা অনেক বড় অধ্যায়, এখান থেকে 2টা সিলেবাস পরীক্ষা, বোর্ড পরীক্ষা আছে, তো এটা অনেক বড় অধ্যায়। তো এই জন্য এটা হলো প্রতিদিন পরীক্ষা দিয়ে চর্চার পদ্ধতি, তাই কি না? ঠিক আছে, তাহলে আজকে তাহলে আবার পরশুদিন তো না, শনিবারে, মানে শনি সোম আসছে, ঠিক আছে? আর প্রতিদিন বই নিয়ে আসবা, বইয়ের একটু দাগা দিতে হবে। রসিদটা একটু নিয়ে যাও, এখনো কি আছে